হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আবারও একটা অপ্রয়োজনীয় ভিডিও নিয়ে চলে এসেছি। আজ যে মুভিটা এক্সপ্লেইন করব সেটা একটা মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি যার নাম হচ্ছে বেবি গার্ল। আশা করছি মুভির কাহিনীটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। মুভির শুরুতেই থিরুভানান্তপুরম শহরের একটি হসপিটাল দেখা যায়। সেই হসপিটালের ম্যাটারনিটি ওয়ার্ডে সানাল নামের একজন লোক অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করে। বরাবরের মতোই সেদিন সকাল 10টায় সানাল কাজে এসেছে। তবে আসার পরেই সে জানতে পারে ম্যাটারনিটি ওয়ার্ড থেকে 3 দিনের একটা বাচ্চা মেয়ে নিখোঁজ হয়ে গেছে। বাচ্চাটা খুঁজে না পেয়ে চারিদিকে একেবারে হইচই পড়ে যায়। সানালের মনে পড়ে সে যখন হসপিটালের লিফটে উঠেছিল তখনই সে বোরকা পরা একজন মহিলাকে চটের ব্যাগ হাতে লিফটে দেখেছিল। মহিলাটার হাবভাব দেখে সানালের বেশ সন্দেহ হয়, তাই সে তখনই মহিলাটাকে খোঁজার জন্য হসপিটালের বাইরে আসে। কিন্তু ততক্ষণে মহিলাটি হসপিটাল থেকে চলে গেছে। বাচ্চা নিখোঁজের ঘটনাটি মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে। এদিকে শহরে সেদিন মুখ্যমন্ত্রীর র্যালির আয়োজন করা হয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের সবাই সেই র্যালির সিকিউরিটির কাজে ব্যস্ত। তবুও খবর পেয়ে পুলিশের একটা টিম হসপিটালে চলে আসে। তারা হসপিটালের নার্সদের এক এক করে জিজ্ঞাসাবাদ করে। হারানো বাচ্চাটার মায়ের নাম হলো মীনাক্ষী। মীনাক্ষীর মা পুলিশকে জানায় মীনাক্ষী বাথরুমে শাওয়ার নিতে গিয়েছিল। সেই সময় মীনাক্ষীর মা কিছু সময়ের জন্য বাচ্চাটার পাশে ঘুমিয়ে পড়েছিল। চোখ খুলতেই সে দেখে তার পাশে বাচ্চাটা নেই। এরপর এসআই হসপিটালের ম্যানেজারকে সিকিউরিটির ব্যাপারে জিজ্ঞেস করে। ম্যানেজার জানায় ম্যাটারনিটি ওয়ার্ডের গার্ড হলো সুকুমার। সুকুমারই গত রাতে নাইট ডিউটির দায়িত্বে ছিল। সকাল 10টা পর্যন্ত তার ডিউটি থাকলেও আজ সকাল 8টায় সে বাড়ি চলে গেছে। তাই 8টা থেকে 10টা এই 2 ঘন্টা একদমই ফাঁকা ছিল। এটা শুনে পুলিশ তখনই সুকুমারকে ডেকে পাঠায়। সুকুমার এসে বলে সামনেই তার মেয়ের বিয়ে, তাই বিয়ের প্রস্তুতির জন্যই সে 2 ঘন্টা আগে বাড়ি চলে গিয়েছিল। গত রাতে সে সানালকে ফোন করেও কথাটা জানিয়েছিল। সানালও তাকে কথা দিয়েছিল সে আজ 2 ঘন্টা আগেই চলে আসবে। এই 2 ঘন্টা সানালি ম্যাটারনিটি ওয়ার্ডের খেয়াল রাখবে। তবে সানাল জানায় গতকাল তার সুকুমারের সাথে কথা হয়েছে ঠিকই, কিন্তু ডিউটির বিষয়ে সুকুমার তাকে কিছুই বলেনি। এটা শুনে সুকুমার বারবার পুলিশকে বলে যে সানাল মিথ্যে কথা বলছে। তবে পুলিশ বলে ডিউটির দায়িত্ব যেহেতু সুকুমারের ছিল, তাই বাচ্চা চুরির দায়ভার সুকুমারকেই নিতে হবে। তাই পুলিশ সুকুমারকে একটা ঘরে আটকে রেখে তাকে টর্চার করতে থাকে। এরপর তারা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পায় মীনাক্ষীর রুম থেকে কালো বোরকা পরা একজন মহিলা বেরিয়ে যাচ্ছে। মহিলাটার হাতে একটা ব্যাগ দেখে পুলিশের তার উপর সন্দেহ হয়। সানালও জানায় সেই মহিলাটাকেই লিফটেও দেখেছে। ততক্ষণে প্রায় আধা ঘন্টা সময় পেরিয়ে গেছে। এইদিকে তখন মাত্র 3 জন পুলিশ হসপিটালে এসেছে। এসআই বলে আমরা মাত্র 3 জন কোথায় কোথায় বাচ্চাটাকে খুঁজব, তাই আমাদের আরো বেশি পুলিশ সদস্য প্রয়োজন। অলরেডি বাচ্চা নিখোঁজ হওয়ার অনেক সময় পেরিয়ে গেছে, তাই চারিদিকে খোঁজ না করতে পারলে বাচ্চাকে আর পাওয়া যাবে না। তাই এসআই আরেকজন পুলিশ রাকেশকে কল করে। রাকেশ যদিও তখন মুখ্যমন্ত্রীর র্যালির সিকিউরিটির দায়িত্বে ছিল, তবে সে সাহস করে তার সিনিয়রকে গিয়ে বলে বাচ্চাটাকে দ্রুত খুঁজে বের করতে না পারলে বাচ্চাটা অনেক দূরে চলে যাবে। তাই তাদের বড় একটা টিম হসপিটালে পাঠাতে হবে। সিনিয়র অফিসার প্রথমে রাকেশের উপর খুব রাগারাগি করে, তবে পরবর্তীতে সে রাকেশকে 3 জন টিম মেম্বার আর একটা গাড়ি দিয়ে হসপিটালের কেসটা তদন্ত করতে বলে। রাকেশ সাথে সাথে একটা গাড়ি আর 2 জন পুলিশ নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইদিকে হসপিটালের আশেপাশের সব সিসিটিভি থেকে সেই বোরকা পরা মহিলার গতিবিধি চেক করা হচ্ছে। তারা প্রথমে বাস স্ট্যান্ড ও ট্রেন স্টেশনের চারিদিকে ভালো করে খুঁজে দেখে। এরপর তারা হসপিটালে এসে বাচ্চার মা মীনাক্ষীর সাথে কথা বলে। তবে মীনাক্ষীকে দেখে রাকেশ একেবারে চমকে যায়, কারণ মীনাক্ষী খুবই অল্প বয়সী একটা মেয়ে ছিল। সে ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তবে প্রেগনেন্ট হওয়ার পরে সে কলেজ ছেড়ে দিয়েছে। রাকেশ জিজ্ঞেস করে হসপিটালে ভর্তি হওয়ার পর পরিবারের মানুষ ছাড়া তার সাথে বাইরের কোনো লোক দেখা করতে এসেছিল কিনা। মীনাক্ষী বলে তার পরিবারের লোক ছাড়া এখানে এমন কেউই আসেনি। ততক্ষণে সেখানে মীনাক্ষীর হাজবেন্ড আকাশও চলে আসে। এবার আকাশকে দেখে রাজেশ আরও বেশি চমকে যায়, কারণ সেও মীনাক্ষীর মতোই খুবই অল্প বয়সী ছেলে। আকাশ জানায় সে মীনাক্ষীর কলেজে থার্ড ইয়ারের স্টুডেন্ট। রাকেশ তাকে বাচ্চা নিখোঁজের ব্যাপারে জিজ্ঞেস করলে আকাশ জানায় 1 ঘন্টা আগে মীনাক্ষীর বোন তাকে কল করে বাচ্চা নিখোঁজের কথা বলেছে। মীনাক্ষীকে তারা ডেলিভারির জন্য হসপিটালে ভর্তি করে পাশেই একটা হোটেলে উঠেছে। বাড়ির কথা জিজ্ঞেস করলে আকাশ বলে মীনাক্ষী তার বাবার বাড়িতেই থাকে, আর আকাশ কলেজের হোস্টেলে থাকে।
রাকেশ বলে বাচ্চা খুঁজে পেতে হলে আকাশকে তাদের সাথে সব সময় কোঅপারেট করতে হবে। তবে আকাশ বলে, স্যার 10 দিন পর আমার পরীক্ষা, তাই কাল থেকে কলেজে যেতে হবে, অনেক পড়াশোনা বাকি আছে। এটা শুনে রাকেশ বেশ অবাক হয়ে যায়, কারণ যার বাচ্চা হারিয়ে গেছে সে নাকি তদন্ত ছেড়ে কলেজে যেতে চায়। তবে রাকেশ তাকে কিছু না বলে পারমিশন দিয়ে দেয়। পুলিশ রুম থেকে বেরিয়ে যেতেই মীনাক্ষী ও আকাশের মধ্যে ঝগড়া শুরু হয়। আসলে তারা এখন বাচ্চা নিতেই চাইছিল না, কিন্তু মীনাক্ষী ভুলবশত প্রেগনেন্ট হয়ে যায়। তারা অ্যাবর্শন করারও চেষ্টা করেছিল, কিন্তু মীনাক্ষীর শারীরিক সমস্যা থাকার কারণে অ্যাবর্শন করাতে পারেনি। বাধ্য হয়েই তাদের বাচ্চাটা জন্ম দিতে হয়েছে। তাই মীনাক্ষী ও আকাশ একজন আরেকজনকে দোষ দিতে থাকে। আকাশ বলে, তুমি তো বাচ্চাটা চাইছিলেই না, তাই বাচ্চা হারিয়ে গেছে বলে তোমারই সুবিধা হয়েছে। মীনাক্ষীও উল্টো আকাশকে বলে, সেও তো অ্যাবর্শন করাতে চেয়েছিল, তাই বাচ্চাটা না থাকলে আকাশেরই সুবিধা হয়। এইদিকে রুমের বাইরে চলছে অন্য নাটক। আকাশের বাবা এসে মীনাক্ষীর বাবাকে বলে, আমরা কি বাচ্চাটা খোঁজার জন্য পুলিশের বাইরে আরো কারো সাহায্য নিতে পারি? তবে মীনাক্ষীর বাবা আকাশের বাবার সাথে খুবই খারাপ ব্যবহার করে। আসলে মীনাক্ষীর বাবা অনেক প্রভাবশালী লোক। মীনাক্ষী কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে থার্ড ইয়ারে পড়া আকাশের প্রেমে পড়ে। সে ভুলবশত প্রেগনেন্ট হয়ে গেলে পরিবারের অনিচ্ছা সত্ত্বেও তাদের বিয়ে দিতে হয়। বিয়েটা দু পরিবারের কেউই মানতে পারছিল না, তাই দুপরিবারের কেউ একজন আরেকজনকে সহ্য করতে পারে না। মীনাক্ষীর বাবা বলে, আকাশের জন্যই মীনাক্ষীর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এদিকে আকাশের বাবার মতে যা হবার তো হয়েই গেছে, এখন তাদেরকে এটা মেনে নিতে হবে। এইসব নিয়েই মীনাক্ষীর বাবা আর রাকেশের বাবার মধ্যে আবারও ঝামেলা শুরু হয়। এদিকে পুলিশ সুকুমারকে সতীটা স্বীকার করার জন্য টর্চার করছে। তারা ভাবছে সুকুমার বাচ্চা চুরির সাথে জড়িত আছে। রাকেশ জিজ্ঞেস করে, তুমি বলছো সামনেই তোমার মেয়ের বিয়ে, বিয়ের জন্য তুমি এত টাকা কোথায় পেলে? সুকুমার বলে, আপনার কি মনে হয় আমি বাচ্চা বিক্রি করে মেয়ের বিয়ে দেব? আমি যদি বাচ্চাটা নিতাম তাহলে হসপিটালের কেউ না কেউ আমাকে দেখতে পেত। সুকুমার আরো বলে, এই 3 দিন বাচ্চাটা অনাথের মতো পড়েছিল, সে কান্না করলেও কেউ তার কাছে আসতো না। দুই পরিবারের কেউই বাচ্চাটাকে চায় না। এটা শুনে এবার রাকেশরা ধারণা করে হতে পারে বাচ্চা চুরির সাথে মীনাক্ষী বা আকাশের পরিবার জড়িত আছে। তাই তারা একে একে সবার ফোন চেক করতে থাকে। এদিকে দেখা যায় বোরকা পরা মহিলাটির সিসিটিভি ফুটেজ চারিদিকে ভাইরাল হয়ে গেছে। একজন অটোচালিকা বোরকা পরা এক মহিলাকে দেখে তখনই পুলিশকে কল করে তার লোকেশন জানিয়ে দেয়। পুলিশ ওর সাথে সাথে লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন সানাল এসে বলে সেও পুলিশের সাথে যেতে চায়, কারণ সে মহিলাটিকে কাছে থেকে দেখেছে, তাই তার আকৃতি দেখলে সে মহিলাটিকে চিনতে পারবে। রাকেশ ভাবে সানাল ঠিকই বলছে, তাই তারা সানালকেও তাদের সাথে নেয়। লোকেশনে গিয়ে তারা মহিলাটির হাতে থাকা চটের ব্যাগটা পড়ে থাকতে দেখে। এরপর দেয়ালের আড়ালে এক মহিলার কোলে বাচ্চাটাও খুঁজে পায়। সানাল মহিলার কোল থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে আসে। মহিলাটি বারবার বলছে এই বাচ্চাটা তার নিজেরই, তারা তার বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছে। তবে পুলিশ মহিলাটিকে ধরে বাচ্চা সহ হসপিটালে নিয়ে আসে। চারিদিকে খবর ছড়িয়ে পড়ে যে বাচ্চাটা পাওয়া গেছে। সবাই সান্যালকে দেখে হাততালি দিতে থাকে, কারণ সেই বাচ্চাটাকে খুঁজে এনেছে। তবে সিস্টাররা বাচ্চাটা কোলে নিতেই জানায় যে এটা তো সেই বাচ্চা নয়, তারা অন্য কারো বাচ্চা নিয়ে এসেছে। এটা শুনে সানাল সহ সব পুলিশদেরও একেবারে মাথা ঘুরে যায়। নিউজ চ্যানেলে খবরটা দেখাতেই সিনিয়র অফিসার রাকেশকে কল করে অনেক ঝাড়িও দেয়। তারা যে মহিলাকে ধরে এনেছিল তার কাছে ক্ষমা চেয়ে বাচ্চাটা ফিরিয়ে দেয়া হয়। মহিলাটি সানালের দিকে তাকিয়ে বলে, আমরা গরিব হতে পারি কিন্তু বাচ্চা চোর নই। এবার রাকেশও সানালের উপর খুবই রেগে যায়, কারণ সানালের কারণেই তাদের অনেক সময় নষ্ট হয়েছে। এই সময়ে কিডন্যাপার হয়তো বাচ্চাটা নিয়ে অনেক দূরেও চলে গেছে। এইদিকে সুকুমারও কিছু স্বীকার করছে না। তখনই সানাল জানায় সুকুমার আসলে সত্যি কথাই বলছে। সে গত রাতে সানালকে কল করে 2 ঘন্টা আগে আসতে বলেছিল, কিন্তু গতকাল রাতে সানালের স্ত্রী সৌদি আরব থেকে ফিরে আসায় তার সকালে হসপিটালে আসতে দেরি হয়ে গেছে। এটা শুনে রাকেশ রাগে সানালকে মারতে চায়, তবে আরেকজন পুলিশ এসে কোনো রকমে তাকে থামায়। পুলিশ জানায় তারা খবর নিয়ে দেখেছে সানালের স্ত্রী সত্যি সৌদি আরবের চাকরি ছেড়ে গতকাল দেশে ফিরেছে। তবে তারা ভাবছে সানালের স্ত্রী কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে চাকরি কেন ছেড়ে দিল। তাই এবার তাদের পুরো সন্দেহ যায় সানালের ওপর। তারা তখনই সানালের ফোন ট্রেস করতে শুরু করে। এদিকে মিডিয়ায় সানালের নামে নানান কথা ছড়িয়ে পড়েছে। পুলিশের সাথে সাথে হসপিটালের সবাই সানালকে সন্দেহ করছে।
তাই তাকে চাকরি থেকেও বের করে দেয়া হয়। নিউজ চ্যানেলে খবরটা দেখে সানালের স্ত্রী খুবই টেনশনে পড়ে যায়। সে সানালকে কল করে বলে সানালের ভরসায় সে চাকরি ছেড়ে দেশে এসেছে। এবার যদি সানালের চাকরিটা চলে যায় তাহলে তাদের সংসার কিভাবে চলবে। এইদিকে তাদের বাড়ির লোনও শোধ করতে হবে। সানাল তার স্ত্রীকে শান্ত হতে বলে কল রেখে দেয়। সে যখন হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে তখন সবাই তাকে সন্দেহের দৃষ্টিতে দেখছে। এইদিকে হসপিটালের বাইরে মিডিয়ার লোকেরা এসে সানালকে চারিদিক থেকে ঘিরে ধরে। তাই সে হসপিটাল থেকে বেরও হতে পারছে না। একজন নার্স এসে তাকে বলে সে যেন কয়েকদিন হসপিটালের ভেতরেই থাকে। নার্স একটা রুমে তার থাকার ব্যবস্থা করে দেবে। সানাল কিছুক্ষণ হসপিটালের করিডোরে ঘোরাঘুরি করে। হঠাৎ তার কিছু একটা মনে পড়ায় সে তাড়াতাড়ি কন্ট্রোল রুমে গিয়ে অভিলাষকে গতকাল বিকেলের সিসিটিভি ফুটেজ দেখাতে বলে। ফুটেজে দেখা যাচ্ছে গতকাল বিকেল 4:30টার দিকে একটা ছেলে মীনাক্ষীর রুমের বাইরে ঘোরাঘুরি করছিল। সেই ছেলেটাকে সানালি ব্লাড টেস্টের রুম দেখিয়ে দিয়েছিল। ছেলেটার হাবভাব দেখে সানালের তার ওপর সন্দেহ হয়। তাই সে ব্লাড টেস্টের রুমে গিয়ে নার্সকে বলে গতকাল যে ছেলেটাকে এইচআইভি টেস্ট করাতে পাঠিয়েছিলাম তার ডিটেলস আমাকে দাও। তবে নার্স বলে তোমার চাকরি তো আগেই গেছে, এখন তোমাকে সাহায্য করলে আমারও চাকরি থাকবে না। সানাল নার্সকে অনেক বুঝিয়ে বলে দেখো আজ আমার দেরি করে আসার কারণে একটা বাচ্চা চুরি হয়ে গেছে। আমি নিজের কথা ভাবছি না, কিন্তু বাচ্চাটাকে তো খুঁজে বের করতে হবে। কাল যদি কিডন্যাপার আবারও ফিরে আসে তখন কি হবে। আমার মনে হচ্ছে ওই ছেলেটা এসবের সাথে জড়িত। কাল ওকে মীনাক্ষীর রুমের বাইরে বারবার ঘুরতে দেখেছি। আমি জিজ্ঞেস করায় ও ব্লাড টেস্টের নাম করে আমাকে মিথ্যেও বলতে পারে। আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ দাও। নার্স অনেক চিন্তা করে সানালকে ছেলেটার ডিটেলস বের করে দেয়। এদিকে পুলিশ হসপিটালের আশেপাশের সব সিসিটিভি ফুটেজ থেকে বোরকা পরা মহিলাটার গতিবিধি বের করছে। তারা খেয়াল করে মহিলাটি বাচ্চা কোলে নিয়ে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে কোনো সিসিটিভি ক্যামেরাই নেই। তখনই রাকেশ কিডন্যাপারের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারে কিডন্যাপার আসলে কোনো মহিলা নয়, সে আসলে একজন ছেলে। এবার বোরকা পরা সেই কিডন্যাপারকে দেখানো হয়। রাকেশ যেমনটা ধারণা করেছিল সে আসলেই একজন ছেলে। ছেলেটার নাম হলো ঋষি। ঋষি এইচআইভি টেস্ট করার বাহানা করে হসপিটালে গিয়ে মীনাক্ষীর বাচ্চাটাকে দেখতে পায়। তাই সে আজ সকালে সবার চোখের আড়ালে বাচ্চাটাকে চুরি করে এনেছে। আসলে ঋষি তার বোনের জন্যই বাচ্চাটা চুরি করেছে। তার বোন ঋতু একটা ছেলেকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল। তাই ঋতুর পরিবার এখনো তাদের বিয়েটা মেনে নেয়নি। এদিকে বিয়ের কয়েকদিন পর থেকে ঋতুর স্বামীর আসল রূপ বেরিয়ে আসে। সে কথায় কথায় ঋতুর গায়ে হাত তোলে। ঋতু প্রথমবার প্রেগনেন্ট হওয়ার পর তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। এবার যখন সে আবারও প্রেগনেন্ট হয়েছিল ঋতুর স্বামী তাকে ডেলিভারির জন্য বাপের বাড়ি পাঠিয়েছিল। কিন্তু এবার ঋতু একটা মৃত বাচ্চা জন্ম দিয়েছে। ঋতুর স্বামী বাচ্চা ছাড়া কখনোই তাকে বাড়ি ফিরিয়ে নেবে না। তাই ঋষি ঋতুর জন্যই বাচ্চাটা এনেছে। ঋষি যে কোনো মূল্যে তার বোনের সংসারটা বাঁচাতে চাইছে, কিন্তু ঋতু বাচ্চাটা নিতে কিছুতেই রাজি হয় না। সে বলে আমরা অন্যের বাচ্চা এভাবে নিজেদের কাছে রাখতে পারি না, তুমি এখনই গিয়ে বাচ্চাটা ফেরত দিয়ে এসো। ঋষি তাকে বারবার বুঝিয়ে বলে যারা বাচ্চাটা জন্ম দিয়েছে তারা নিজেরাই বাচ্চাটাকে চায় না। এই বাচ্চাটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, আর এখন একে ফেরত দেওয়া সম্ভব নয়। হসপিটালে গেলেই আমি ধরা পড়ে যাব। তাই বাচ্চাটা তুমি নাও। তোমার স্বামী কল করলে বলবে বাচ্চা তোমার সাথেই আছে। তখন বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কান্না করছিল। তাই ঋতু বাচ্চাটা কোলে করে পরিত্যক্ত বাথরুমের ভেতরে গিয়ে দুধ খাওয়ায়। এদিকে পুলিশ সিসিটিভি ফুটেজ ফলো করে সেই জায়গায় পৌঁছে গেছে। ঋষি পুলিশকে দেখেই বাথরুমের ভেতরে লুকিয়ে পড়ে। পুলিশ বোরকা পরা মহিলার ছবি দেখিয়ে চারিদিকে তল্লাশি শুরু করেছে। ঋষি বুঝতে পেরেছে বাচ্চা নিয়ে তারা এখান থেকে বের হতে পারবে না। বাচ্চা দেখলেই পুলিশ তাদের ধরে ফেলবে। তাই সে ঋতুকে বলে তারা বাচ্চাটাকে আপাতত বাথরুমের ভেতরেই রেখে দেবে। পুলিশ যদি তল্লাশি করে বাচ্চাটা পায় তাহলে তারাই তাকে আসল বাবা মার কাছে ফিরিয়ে দেবে। এতে করে তারাও পুলিশের হাত থেকে বেঁচে যাবে আর বাচ্চাটা পরিবারের কাছে ফিরে যাবে। তাই প্ল্যান মতো তারা বাচ্চাটাকে বাথরুমের ভেতরে রেখে চলে যায়। এদিকে পুলিশ যখনই বাথরুমে তল্লাশি করতেই যাবে তখনই সানাল অন্য এক মহিলার কোল থেকে বাচ্চা নিয়ে আসায় পুলিশ ভেবেছে তারা হারিয়ে যাওয়া বাচ্চাটা পেয়ে গেছে। তাই আর বাথরুমে তল্লাশি না করে তারা অন্য বাচ্চাটা আর বাচ্চার মাকে নিয়ে হসপিটালে ফিরে যায়। তাই ঋষি আর ঋতু বাধ্য হয়ে আবার বাথরুমে এসে দেখে বাচ্চাটা আর সেখানে নেই। তারা চলে যাওয়ার পর কেউ এসে বাচ্চা নিয়ে গেছে। এটা দেখেই তাদের দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।
এইদিকে হসপিটালে সানাল ছেলেটার ডিটেলস চেক করে দেখে ছেলেটা প্রেসক্রিপশনে যে নাম্বার দিয়েছে সেটা এখন বন্ধ। বিলিং কাউন্টার থেকে জানা যায় ছেলেটা ইউপিআই দিয়ে পেমেন্ট করেছিল। সেখান থেকেই সানাল ঋষির নাম্বারটা বের করে একজন পুলিশ কনস্টেবলের কাছে আসে। সে কনস্টেবলকে বলে, স্যার, আমার মনে হচ্ছে এই ছেলেটাই বাচ্চা চুরি করেছে, আপনারা একবার এই নাম্বারটা ট্র্যাক করে দেখুন। কিন্তু কনস্টেবল বলে, তোমার সন্দেহের জন্য আগেই আমরা একবার ঝামেলায় পড়েছি, তোমার নিজের চাকরিটা তো চলে গেছে, তাই দোয়া করো আজ যেন আর কারো চাকরি না যায়, না হলে পুলিশ কিডন্যাপারকে ছেড়ে আগে তোমার ব্যবস্থা করবে। সানাল বুঝতে পারছে তার আগের ভুলের কারণে এখন পুলিশ আর তার কোনো কথাই শুনবে না। এইদিকে ঋতুর স্বামী বিনয় বারবার ঋতুকে কল করছে। ঋতু বিনয়ের কল ধরতে খুবই ভয় পাচ্ছে, তাই ঋষি কল রিসিভ করতেই বিনয় জিজ্ঞেস করে তারা কখন বাচ্চা নিয়ে বাড়ি ফিরবে। ঋষি বলে ঋতুকে হসপিটাল থেকে ডিসচার্জ করেছে, তারা কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে যাবে। এটা শুনে বিনয় বলে সে আজই তাদের বাচ্চাকে দেখতে চায়, তাই সে ঋতুদের বাড়িতে যাওয়ার জন্য এখনই রওনা দিচ্ছে। কিন্তু ঋষি আর ঋতু দুজনেই খুব টেনশনে আছে, তাদের কাছে তো বাচ্চা নেই, এবার তারা কি করবে। ঋতু চুরি করা বাচ্চাটার জন্য অনেক চিন্তা করছে। সে বলে, জানি না বাচ্চাটা এখন কি অবস্থায় আছে, আমাদের পুলিশকে সব বলে দেওয়া উচিত। তবে ঋষি বলে, পুলিশের কাছে গেলেই আমরা ধরা পড়ে যাব, মনে করো বাচ্চাটা আমি কখনো আনিনি, এমনিতেও তার বাবা মা বাচ্চাটাকে চায় না। কিন্তু ঋতু বলে, কেউ চাক বা না চাক সে তো একটা বাচ্চা, ওকে আমরা এভাবে ফেলে দিতে পারি না, তুমি না চাইলেও আমি পুলিশের কাছে যাব। ঋষি বলে, এখন তুমি পুলিশের কাছে গেলে তারা তোমাকে আর আমাকে দুজনকেই জেলে ঢুকাবে, তাই আমরা চাইলেও আর পুলিশের কাছে যেতে পারবো না। এরপর ঋষি ঋতুকে নিয়ে একটা অটোতে ওঠে। ঋতুর স্বামী বিনয় তাকে বারবার কল করেই যাচ্ছে। ঋতু খুবই ভয় পেয়ে আছে যে এবার সে তার স্বামীকে কি বলবে, তার কাছে তো কোনো বাচ্চা নেই। সে ঋষিকে বলে আগেরবার তার স্বামী ওয়ার্নিং দিয়েছিল, প্রথম বাচ্চা মিসক্যারেজ হওয়ার পর সে ঋতুকে খুব মেরেছে, এবার যদি সে জানতে পারে তাদের বাচ্চা মারা গেছে তাহলে সে ঋতুকে মেরেই ফেলবে, তাই তাদের যে করেই হোক একটা বাচ্চা জোগাড় করতে হবে। এইদিকে তাদের কথা শুনে অটোচালক লোকটার তাদের উপর সন্দেহ হয়। ঋষি এটা বুঝতে পেরে সাথে সাথে তারা অটো থেকে নেমে পড়ে। তখনই সানাল ঋষিকে কল করে বলে, ব্লাড টেস্টের রিপোর্ট নিতে তুমি কি হসপিটালে আসবে নাকি আমি রিপোর্ট নিয়ে তোমার কাছে যাব। এটা শুনে ঋষি বুঝতে পারে এই লোকটা তাকে ধরে ফেলেছে, তাই সে সাথে সাথে কল কেটে দিয়ে মোবাইল থেকে সিম খুলে ফেলে দেয়। এদিকে একটা আননোন নাম্বার থেকে মীনাক্ষীর বাবার কাছে কল করে বাচ্চার বদলে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চায়, তাকে ২ ঘন্টার মধ্যেই টাকাটা দিতে হবে। মীনাক্ষীর বাবার লাউড স্পিকারে রাকেশকেও এটা শোনায়। সে কিডন্যাপারকে বলে, এত কম সময়ের মধ্যে আমি কিভাবে এত টাকা ম্যানেজ করব। কিন্তু কিডন্যাপার বলে, আপনার অ্যাকাউন্টে তো টাকা আছে, শুধু ব্যাংকে গিয়ে টাকা তুলবেন আর আমাকে দেবেন। এটা শুনে রাকেশ বেশ অবাক হয়ে যায়, কারণ কিডন্যাপার কিভাবে জানলো মীনাক্ষীর বাবার অ্যাকাউন্টে টাকা আছে কি নেই। পুলিশ কিডন্যাপারের নাম্বারটা ট্রেস করার চেষ্টা করে, কিন্তু নাম্বারটা ট্রেসও করা যাচ্ছে না। রাকেশ যখন আবারও হসপিটালে ফিরে আসে তখন সানালকে দেখে সে অবাক হয়ে যায়। সে বলে, তোমার তো চাকরি চলে গেছে, তাহলে এখনো তুমি এখানে কি করছো? বাচ্চাটাকে যদি না পাওয়া যায় তাহলে তোমার খবর আছে। সানাল বলে, আমাকে এসব বলে ভয় দেখাবেন না, আমি নিজেও বাচ্চাটার চিন্তায় স্থির হতে পারছি না। বাচ্চাটার কিছু হলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, আর আমি এখানে ইচ্ছে করে নয়, মিডিয়ার কারণে আটকে পড়েছি। এইদিকে দেখা যায় ঋষি তার একটা বন্ধুর গাড়ি নিয়ে এসেছে। ঋতু তখন ওই বাচ্চাটাকে নিয়েই চিন্তা করছিল, তবে ঋষি বলে, আমাদের আর ওই বাচ্চাটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সে এটা ভাবছে কি করে ঋতুকে তাদের বাবার সামনে নিয়ে যাবে। ঋতু পালিয়ে যাওয়ার পর থেকেই তাদের বাবা ঋতুকে একবারও বাড়িতে ঢুকতে দেয়নি, এমনকি ঋষি যে ঋতুকে নিয়ে ডেলিভারির জন্য হসপিটালে এসেছে এটাও তাদের বাবা জানে না। ঋষি তার বাবাকে হকি টুর্নামেন্টের নাম করে মিথ্যে বলে এখানে এসেছে। এমনকি ঋতুর মা যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল তখনও তাদের বাবা ঋতুকে তার মার সাথে দেখা করতে দেয়নি। ঋষি ভেবেছিল ঋতু বিনয়ের সাথে পালিয়ে গিয়ে সুখেই সংসার করছে, তবে এবার সে জানতে পেরেছে ঋতু আসলে কেমন সুখে আছে। কথা বলতে বলতে তারা একটা পুলিশ চেকপয়েন্টের সামনে চলে আসে। ঋষি ভয় পাচ্ছে ঋতুর মেডিকেল রিপোর্টগুলো গাড়িতেই রয়েছে, যদি পুলিশের হাতে এগুলো পড়ে যায় তাহলে পুলিশ তাদেরকে সন্দেহ করতে পারে। তখনই একজন পুলিশ কনস্টেবল এসে তাদের জিজ্ঞেস করে যে তারা কোথায় যাচ্ছে। তারা যে হসপিটাল থেকে এসেছে এটা স্বীকার না করে ঋষি জানায় তারা কাছেই তাদের বাড়িতে যাচ্ছে।
কনস্টেবল তাদের কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়। এদিকে সানাল নার্সের থেকে জানতে পারে কিডন্যাপার মীনাক্ষীর বাবার কাছে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে। তখনই ঋষির ফোনে থানা থেকে কল করা হয়। তারা যেহেতু সানালের ফোন ট্রেস করছে আর কিছুক্ষণ আগে সানাল ঋষিকে কল করেছিল, তাই পুলিশ ধারণা করছে ঋষিও হয়তো সানালের সাথে জড়িত আছে। তাই পুলিশ ঋষিকে থানায় গিয়ে দেখা করতে বলে। ঋষিরও এবার আর কোনো উপায় নেই, তাকে গিয়ে এখনই থানায় দেখা করতে হবে। এটা নিয়ে ঋষি অনেক বেশি টেনশনে পড়ে যায়। এইদিকে কিডন্যাপার যে জায়গায় টাকা রাখার কথা বলেছে, পুলিশরা সেই জায়গার আশেপাশে খুব ভালো করে চেক করতে শুরু করে। অনেক পুলিশ সদস্য সিভিল ড্রেস পরে সেই জায়গার আশেপাশে লুকিয়ে থাকে। কিডন্যাপার একটা ফাঁকা মাঠে টাকা ফেলতে বলেছে, তাই রাকেশও নজরদারি করার জন্য সেই মাঠের পাশেই একটা বাড়িতে ঢোকে। সেই বাড়ির ছেলেটার থেকে রাকেশ জানতে পারে তার মা একজন ব্যাংকার। প্রথমে রাকেশ ছেলেটিকে বলে সে যেন তার মাকে কল করে রাকেশের কথা জানায়। রাকেশ তাদের বাড়িতে লুকিয়ে থেকে মাঠে নজর রাখবে। এইদিকে তখন ঋষি থানায় দেখা করতে আসে। পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে সানাল কেন তাকে ফোন করেছিল। ঋষি বুঝতে পারে বানিয়ে বললে পুলিশ নিশ্চয়ই তাকে ধরে ফেলবে, তাই সে সত্যি কথাটাই বলে। সে বলে গতকাল সে হসপিটালে ব্লাড টেস্টের জন্য গিয়েছিল, তাই সানাল তাকে কল করে টেস্টের রিপোর্ট নিতে বলেছে। তবে কথার মাঝেই কলটা কেটে যায়। পুলিশ ঋষির এইচআইভি টেস্টের কথা শুনে তার সাথে আর বেশি কথা বাড়ায় না, কারণ পুলিশ ভয় পাচ্ছে ঋষি বেশি সময় সেখানে থাকলে সেও এইচআইভিতে আক্রান্ত হতে পারে। তাই সে ঋষিকে দ্রুত রিপোর্ট কালেক্ট করার কথা বলে থানা থেকে বেরিয়ে যেতে বলে। তাই এবার ঋষিকে বাধ্য হয়ে আগে হসপিটাল থেকে রিপোর্ট কালেক্ট করতে হবে। সে বের হওয়ার সময় শুনতে পায় পুলিশ অফিসার কারোর সাথে কথা বলছে যে কিডন্যাপার বাচ্চার পরিবারের কাছে ৩০ লক্ষ টাকা চেয়েছে। এটা শুনেই ঋষি আরও বেশি ভয় পেয়ে যায়। এদিকে ঋতুও ততক্ষণে এটা জেনে গেছে। ঋষি ফিরে আসতেই ঋতু তাকে জিজ্ঞেস করে, তুই তো বলেছিলি বাচ্চাটার নাকি কেউ নেই, তাহলে বাচ্চাটার পরিবারের কাছে মুক্তিপণ কি করে চাইছে। ঋষি আবারও তাকে বোঝানোর চেষ্টা করে বাচ্চাটার বাবা মা বাচ্চাটাকে চায় না, তারা এখনো অনেক ছোট। তবে ঋতু এবার ঋষির কোনো কথাই শুনতে চায় না। সে পুলিশের কাছে গিয়ে সব সত্যি বলে দেবে। ঋষি বলে এমনিতেই কিডন্যাপার তাদের কাছে মুক্তিপণ চেয়েছে, তুমি যদি এখন পুলিশের কাছে গিয়ে সব বলে দাও তাহলে পুলিশ আমাকে কিডন্যাপার মনে করবে। তাই ঋতু ভাইয়ের কথা ভেবে পুলিশের কাছেও যেতে পারছে না। এইদিকে মীনাক্ষীর বাবা কিডন্যাপারকে দেওয়ার জন্য ব্যাংক থেকে ৩০ লক্ষ টাকা তুলে এনেছে। এরপর পুলিশ মীনাক্ষীর বাবার গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দেয়, এমনকি গাড়ির ভেতরে ক্যামেরাও সেট করে রাখে, যাতে কিডন্যাপার টাকা নিতে আসা মাত্রই তারা কিডন্যাপারকে ধরতে পারে। এদিকে ঋষি হসপিটালে রিপোর্ট নিতে আসে। তবে ঋষিকে দেখা মাত্রই নার্স চিনতে পারে যে সানাল এই ছেলেটাকেই খুঁজছিল। নার্স তখনই সানালকে কল করে জানিয়ে দেয় তুমি যাকে খুঁজছো সে হসপিটালে এসেছে। তাই সানাল এবার ঋষিকে খুঁজতে শুরু করে। এইদিকে ঋষি হসপিটাল থেকে বের হওয়ার সময় খেয়াল করে মীনাক্ষীর স্বামী আকাশ তাকে ফলো করছে। সে আকাশের চোখ ফাঁকি দিয়ে পালাতে চায়, কিন্তু আকাশ কিছুতেই তার পিছু ছাড়ছে না। তবুও সে কোনো রকমে হসপিটাল থেকে বেরোতেই এবার আকাশ এসে তার সামনে দাঁড়ায়। ততক্ষণে সানালও তাদের দুজনকে দেখে ফেলেছে, কিন্তু আকাশ ঋষিকে কিছুই না বলে তার হাতে একটা কাগজের টুকরো দিয়ে চুপচাপ চলে যায়। ঋষি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি কারে উঠে হসপিটাল থেকে বেরিয়ে যায়। সানাল পিছু করেও ঋষিকে ধরতে পারে না। ঋষি দেখে আকাশের দেয়া কাগজে একটা ঠিকানা লেখা আছে, কিন্তু সে বা ঋতু ওই ঠিকানায় কি আছে কিছুই বুঝতে পারছে না। ঋষি বুঝতে পারে আকাশ নিশ্চয়ই কোনো কারণে তাকে ওই ঠিকানায় যেতে বলেছে। এদিকে সানাল যেহেতু আকাশকে ঋষির সাথে দেখেছে, তাই সে এবার আকাশকেও সন্দেহ করতে শুরু করে। সে কন্ট্রোল রুমে এসে আগের সিসিটিভি ফুটেজগুলো বারবার চেক করতে থাকে। সানাল খেয়াল করে আকাশ যেদিন প্রথমবার হসপিটালে এসেছিল সেদিন সে একটা কালো রঙের গাড়িতে করে এসেছিল। সেই গাড়িতে আকাশের সাথে আরও একজন ছিল, তবে তার চেহারা বোঝা যাচ্ছে না। সানাল সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা একটা কাগজে লিখে নেয়। তারা এটাও খেয়াল করে যে ওই গাড়িটা দ্বিতীয়বার আর হসপিটালে আসেনি। এরপর আকাশ পুলিশের গাড়ি করে হসপিটালে এসেছিল। তাই সানালের মনে হয় গাড়ির মালিককে খুঁজে বের করতে পারলেই তারা বাচ্চারও খোঁজ পেয়ে যাবে। এদিকে তখন মীনাক্ষীর বাবা কিডন্যাপারের বলা জায়গায় টাকার ব্যাগটা ফেলে দিয়ে চলে যায়। সেখানে কয়েকজন পুলিশ সদস্য সিভিল ড্রেস পরে কিডন্যাপারের আসার জন্য অপেক্ষা করছে। এদিকে আবার ঋষি আকাশের ঠিকানা অনুযায়ী সেই একই কলোনিতে চলে এসেছে। সে প্রথমে কারটা অন্য একটা রাস্তায় পার করে রাখে। এরপর মুখে রুমাল বেঁধে সেই বাড়িটায় ঢোকে, যেই বাড়িটার দ্বিতীয় তলা থেকে রাকেশ টাকার ব্যাগের উপরে নজর রাখছে। ঋষি বাড়িতে ঢুকে বাথরুমের ভেতর বাচ্চাদের ফিডার দেখতে পায়, তাই ঋষি ধারণা করে বাচ্চাটা এই বাড়িতেই আছে। এদিকে সানাল কালো গাড়িটায় বসে থাকা লোকটার উপরে যে সন্দেহ করছে সেটা পুলিশকে জানাতে চায়, কিন্তু সে জানে পুলিশ তার কথা বিশ্বাস করবে না।
তাই সে অভিলাষকে দিয়ে কালো গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা পুলিশকে জানিয়ে দেয়। এরপর পুলিশ খবর নিয়ে জানতে পারে কালো গাড়িটা ব্যাংকে কাজ করা একজন মহিলার নামে রেজিস্টার করা আছে। তারা সেই মহিলাকে কল করে জানতে পারে তার ছেলে আদিদেব গাড়িটা চালায়। মহিলাটি তার বাড়ির লোকেশনও পুলিশকে পাঠায়। রাকেশ সেই লোকেশনটা ওপেন করতেই দেখে সে এখন যেই বাড়িতে আছে এটা সেই বাড়িটারই লোকেশন। রাকেশের মনে পড়ে সে যখন বাড়িতে ঢুকেছিল তখন ছেলেটা বলেছিল তার মা একজন ব্যাংকার। তার মানে রাকেশের পেছনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটাই হলো আকাশের বন্ধু আদিদেব। এটা বুঝতে পেরে রাকেশ তখনই আদিদেবকে ধরে মারতে শুরু করে। এদিকে ঋষি নিচতলায় বাচ্চাটাকে খুঁজে পেয়ে অন্য পুলিশরা আসার আগেই বাচ্চাটা নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। সে বাচ্চাটাকে ঋতুর কোলে দিয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে কলোনি থেকে চলে যায়। এদিকে মার খেয়ে আদিদেব স্বীকার করে বাচ্চার বাবা আকাশের কথাতেই সে এই কাজ করেছে। আদিদেব ও আকাশ একই ক্লাসে পড়ে। তারাই প্ল্যান করে মীনাক্ষীর বাবার কাছে মুক্তিপণের টাকা চেয়েছিল। এবার পুলিশ আকাশ ও আদিদেব দুজনকেই অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। আকাশ জানায় পুলিশ যখন বোরকা পরা মহিলাকে খুঁজতে ওই লোকেশনে গিয়েছিল তখন আকাশও তাদের পিছু পিছু যায় আর পুলিশের আগেই ঋষিকে দেখে ফেলে। ঋষি তার বাচ্চাকে কোলে নিয়ে একটা পরিত্যক্ত বাথরুমের সামনে ঋতুর সাথে কথা বলছিল। এরপর ঋষি আর ঋতু যখন বাচ্চাটাকে বাথরুমে রেখে চলে যায় তখন আকাশই তার বাচ্চাকে সেখান থেকে নিয়ে আদিদেবের বাড়িতে এনে রাখে। আকাশ যেহেতু বাচ্চাটাকে চাইছিল না তাই সে প্ল্যান করেছিল বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দেবে। সে আদিদেবকেও সব বুঝিয়ে দিয়ে বাচ্চাটা আদিদেবের বাড়িতে রেখে চলে আসে। কিন্তু আদিদেব ছিল একজন মাদকাসক্ত, তাই সে টাকার জন্য মীনাক্ষীর বাবাকে কল করে বাচ্চার বদলে মুক্তিপণ চেয়েছিল। আকাশ যখন মুক্তিপণের কথা জানতে পারে তখনই সে বুঝে গিয়েছিল তার বন্ধু আদিদেবই এটা করেছে। তাই আকাশ ঋষিকে দিয়ে বাচ্চাটাকে ওই বাড়ি থেকে উদ্ধার করতে চেয়েছিল। তাই পুলিশ বুঝতে পারে তাহলে এখন বাচ্চাটা ঋষির কাছে আছে। রাকেশ জিজ্ঞেস করে মীনাক্ষী কি তোমার প্ল্যান সম্পর্কে কিছু জানতো, আর তুমি বাচ্চাটাকে অনাথ আশ্রমে কেন দিতে চেয়েছিলে? আকাশ বলে মীনাক্ষী এই ব্যাপারে কিছুই জানে না। আসলে আকাশ পরীক্ষায় ফেল করেছে। এমনিতেই সে মীনাক্ষীকে বিয়ে করা নিয়ে অনেক ঝামেলায় আছে। তার উপর বাচ্চাটা অ্যাক্সিডেন্টালি হয়ে যাওয়ায় সে চারিদিক থেকে এত চাপ আর নিতে পারছিল না। তাই সে প্রথমে বাচ্চাটাকে অনাথ আশ্রমে দেওয়ার প্ল্যান করে। মীনাক্ষী যেহেতু অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তাই পরিবারের চাপে তাকে বিয়ে করতে হয়েছে। তারা বাচ্চাটা অ্যাবর্শনও করাতে চেয়েছিল কিন্তু মীনাক্ষীর শারীরিক সমস্যার কারণে বাচ্চার জন্ম দিতে হয়েছে। যদি বাচ্চাটা না থাকে তাহলে আকাশের মীনাক্ষীকে ডিভোর্স দিতে সুবিধা হবে। তাই সে বাচ্চাটাকে চুরি হওয়ার বাহানা করে অনাথ আশ্রমে দিতে চেয়েছিল। রাকেশ তাকে ঋষির ব্যাপারে জিজ্ঞেস করলে আকাশ জানায় সে ঋষিকে দু একবারই দেখেছে, তাই আবার দেখলে সে হয়তো ঋষিকে চিনতে পারবে না। এদিকে মীনাক্ষী ও আকাশের পরিবারের মধ্যে আবারও ঝামেলা লেগে গেছে। মীনাক্ষীর পরিবার মনে করছে আকাশের পরিবারই বাচ্চাটাকে সরিয়ে দিয়েছে যাতে আকাশ সহজেই মীনাক্ষীকে ডিভোর্স দিতে পারে। মীনাক্ষী আর এসব সহ্য করতে পারছে না, তাই সে পুলিশের কাছে গিয়ে বলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হোক। এদিকে ঋষি অনেকটা দূরে এসে গাড়িটা থামায়। ঋতু পেছনের সিটে গিয়ে বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে। ঋষি তাকে বলে এই বাচ্চাটা আসলে তোর ভাগ্যেই ছিল, কারণ একবার হারিয়ে যাওয়ার পরেও বারবার সে তোর কাছে ফিরে আসছে। এমনিতেই তার মা বাবা বাচ্চাটাকে চায় না। এদিকে তোরও একটা বাচ্চার দরকার ছিল, তাই ঈশ্বরী বাচ্চাটাকে তোর কাছে পাঠিয়েছে। এদিকে সানাল ঋষির বাড়ির ঠিকানা খুঁজে পেয়েছে। সে তখনই ঋষির বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সানালের স্ত্রী তাকে কল করে এইসব ঝামেলায় না পড়ে বাড়ি ফিরতে বলে। তবে সানাল বলে বাচ্চা চুরির অপরাধে তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়েছে, এমনকি মিডিয়ায় তার নামে অনেক বদনাম হয়েছে। তাই সে আজ সন্ধ্যার আগেই বাচ্চাটাকে খুঁজে বের করবে। তার মনে হচ্ছে ঋষির বাড়িতে গেলে সে বাচ্চাটার কোনো খোঁজ পাবে। এদিকে ঋতুর স্বামী বিনয় ঋতুকে কল করে অনেক কথা শোনাচ্ছে। ঋতু বুঝতে পারে বিনয় যখন জানতে পারবে তাদের বাচ্চাটা মারা গেছে তখন সে ঋতুর ওপর অনেক অত্যাচার করবে। যেই বাচ্চাটা তার কাছে আছে সেটা তো তাদের নিজের বাচ্চা নয়, তাই বিনয় এই বাচ্চাটাকে কোনোদিনও নিজের বাচ্চা বলে মেনে নেবে না। তাই ঋতু এবার বিনয়কে সব সত্যি কথা বলে দেয়। সে বলে আমার কাছে কোনো বাচ্চা নেই, আমাদের বাচ্চা জন্মের আগেই মারা গেছে। এমনকি সে এটাও জানায় সে বিনয়ের সাথে আর সংসার করবে না। ঋতুর কথা শুনে বিনয় তো একেবারে রাগে ফেটে পড়ে। এদিকে সারাদিনের অনেক চেষ্টার পরেও পুলিশ যখন বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না তখন রাকেশরা একেবারে হতাশ হয়ে পড়ে। সে কমিশনারের সাথে দেখা করলে কমিশনার জানায় সব পুলিশদের লিভ ক্যান্সেল করে দাও, সবাই মিলে এক হয়ে বাচ্চাটাকে যে কোনোভাবেই হোক খুঁজে বের করো।
এদিকে ঋতু আর ঋষির বাড়ি পৌঁছতে রাত হয়ে যায়। ঋতুর বাবা ঋতুকে দেখে খুবই রেগে যায়। ঋতুর বাবা ঋতুকে বাড়িতে ঢুকতে না দিয়ে বাড়ির সামনে থেকেই বিদায় করে দেয়। ঋতুর বাবার চিৎকার শুনে আশেপাশের পাড়া প্রতিবেশীরাও বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে সানালও সেখানে পৌঁছে গেছে। ঋতু যখন বাচ্চা কোলে বাড়ি থেকে বেরিয়ে আসছে, তখনই সানাল ঋষি, ঋতু আর বাচ্চাটাকে একসাথে দেখতে পায়। ঋষিও সানালকে দেখে ফেলে আর বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। তাই সে দ্রুত ঋতুকে গাড়িতে বসিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। সানালও তার স্কুটি নিয়ে গাড়িটার পিছু করছে। ঋষি বুঝতে পারলেও ঋতু এখনো বুঝতে পারছে না যে সানাল তাদের পিছু করছে। এদিকে ঋতুর স্বামী বিনয় ঋষির ফোনে মেসেজ পাঠিয়ে তাদের থ্রেট দিচ্ছে। ঋতুও বুঝে গেছে এমন মানুষের সাথে সংসার করা তার কোনোভাবেই সম্ভব নয়। সে ঋষিকে বলে, তুই আমাকে কোথাও নামিয়ে দে, এরপর বাকিটা আমি বুঝে নেব। ঋষি বলে, তোকে যদি কোথাও নামানোরই হতো তাহলে অনেক আগেই নামিয়ে দিতাম। হসপিটালে ঋতুর বাচ্চাটা যখন মারা যায়, তখন ঋষি নিজের হাতে ওই বাচ্চাটাকে মাটি চাপা দিয়েছিল। এখন সে এই বাচ্চাটাকেই তার বোনের বাচ্চা হিসেবে মেনে নিয়েছে। ঋষি বলে সে কোনো অবস্থাতেই ঋতু আর বাচ্চাকে একা ছাড়বে না। পুলিশ শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে। এরই সাথে তারা সানালের ফোনও ট্র্যাক করছে। তারা খেয়াল করে সানাল সারাদিনে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। শহরে অনেক জায়গার টাওয়ারে তার ফোনের সিগন্যাল পাওয়া গেছে। তাই তারা বাচ্চাটার সাথে সাথে সানালকেও খুঁজতে শুরু করে। এদিকে দেখা যায় সানাল তখনও ঋষির কারটা ফলো করছে। ঋতু ফাইনালি সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে সে বিনয়ের কাছে আর ফিরে যাবে না। তাই সে প্ল্যান করে সে কলকাতায় তার বান্ধবীর কাছে যাবে। ঋতু তার কলকাতার বান্ধবীকে কলও করে, কিন্তু মেয়েটা কল রিসিভ করছে না। এইদিকে সানাল কার ফলো করার সময় কারের পেছনে ঋতুর মেডিকেল রিপোর্টের ফাইল দেখতে পায়। ফাইলের ওপরের লেখা থেকে সে ঋতুর নাম আর হসপিটালের নাম জানতে পারে। সে সাথে সাথেই তার স্ত্রীকে কল করে ওই হসপিটাল থেকে ঋতুর ডিটেলস বের করতে বলে। সানালের স্ত্রী হসপিটালে কল করে জানতে পারে ঋতু নামের এক প্রেগনেন্ট মহিলা কয়েকদিন আগেই তাদের হসপিটালে ভর্তি হয়েছিল। সে 2 দিন আগে একটা মৃত বাচ্চা জন্ম দিয়েছে। আজ সকালে ঋতুকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। এরপর সানালের স্ত্রী সানালকে কল করে সব ঘটনা জানায়। এটা শুনেই এবার সানাল বুঝতে পারে ঋষি কেন বাচ্চাটা চুরি করেছে। ততক্ষণে ঋতুও বুঝে গেছে যে কেউ তাদের ফলো করছে। ঋতু জানে সে এখানে থাকলে বাচ্চাটা তার কাছে রাখতে পারবে না। আবার ঋষিকেও যেহেতু অনেকেই চিনে ফেলেছে, তাই ঋষি আর ঋতু ঠিক করে তারা দুজনেই কলকাতা চলে যাবে। ঋতু অনলাইনে কলকাতা যাওয়ার 2টো ট্রেনের টিকিট কাটে। এদিকে টিকিট কাটার নোটিফিকেশন চলে আসে বিনয়ের ইমেইলে। সেই ইমেল দেখেই বুঝতে পারে ঋতু কলকাতায় পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে। সানাল ও ঋষিকে ফলো করে করে রেল স্টেশনে চলে আসে। এইদিকে সানালের ফোন ট্র্যাক করে পুলিশও স্টেশনের কাছাকাছি চলে এসেছে। তখনই হঠাৎ ঋতু অতিরিক্ত স্ট্রেসের কারণে অজ্ঞান হয়ে যায়। ঋষি পানি আনার জন্য যেই গাড়ি থেকে নামে, তখনই সানাল এসে তাকে ধরে ফেলে। সানাল ঋষিকে যখন মারছে, তখনই সেখানে পুলিশ চলে আসে। রাকেশ তাদের দুজনকে মারামারি করতে দেখে যেই ঋষিকে ধরতেই যাবে, তখনই ঋষি সানালকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাকেশ সহ বাকি পুলিশরা ঋষিকে ধরার জন্য তার পিছু পিছু দৌড়তে শুরু করে। ঋষি কোনো রকমে অলিগলির রাস্তা দিয়ে আবারও স্টেশনের সামনে চলে আসে, কিন্তু সে দেখে কলকাতা যাওয়া ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। সে ঋতুকে কল করলে ঋতু জানায় জ্ঞান ফেরার পর ঋষিকে খুঁজে না পেয়ে সে একাই বাচ্চাটাকে নিয়ে ট্রেনে উঠে পড়েছে। তার মানে ঋতু এবার পুলিশের হাত থেকে বেঁচে গেছে। কিন্তু ঋতুর স্বামী বিনয় ঋতুকে ধরার জন্য কলকাতা যাওয়ার ট্রেনে উঠে চারিদিকে ঋতুকে খুঁজছে। তবে এবার জানা যায় ঋতু আসলে কলকাতা যাওয়ার ট্রেনে ওঠেনি, সে উঠেছে অন্য একটা ট্রেনে। সে আগেই বুঝতে পেরেছে টিকিট কাটার মেল বিনয়ের ইমেলে চলে যাবে, আর ইমেলটা দেখে বিনয় নিশ্চয়ই তাকে ধরার জন্য আসবে। তাই সে বিনয়কে ফাঁকি দেওয়ার জন্যই কলকাতার টিকিট কাটার পরে অন্য একটা ট্রেনেরও টিকিট কাটে। তার মানে বিনয় যে ট্রেনে উঠেছে সেই ট্রেনে ঋতু নেই। কিন্তু এবার দেখা যায় ঋতু যেই ট্রেনে উঠেছে, সানালো ঋতুকে ফলো করে সেই ট্রেনে উঠে পড়েছে। সে পুলিশকেও কল করে জানিয়ে দেয় বাচ্চাটা যে চুরি করেছে সে তার সামনেই ট্রেনে বসে আছে। সে আরও জানায় পরবর্তী স্টেশনেই তারা কিডন্যাপারকে ধরতে পারবে। এটা শোনা মাত্রই পুলিশ কন্ট্রোল রুম থেকে পুলিশের একটা টিম ঋতুকে ধরার জন্য পরবর্তী স্টেশনে পাঠিয়ে দেয়া হয়। ট্রেন স্টেশনে পৌঁছলে সানাল হাত নেড়ে পুলিশকে বগিটা দেখিয়ে দেয়, কিন্তু পুলিশ বগিতে উঠেই দেখে ঋতু তো সেখানে নেই। পুলিশ আসার আগেই ঋতু সেখান থেকে পালিয়ে গেছে। পুলিশের টিম চারিদিকে ঋতুকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। এবার পুলিশ সানাল ও ট্রেনের কয়েকজন যাত্রীদের সাহায্যে ঋতুর একটা স্কেচ বানায়, কিন্তু তারা এত চেষ্টা করার পরেও বাচ্চাটাকে আর শেষ পর্যন্ত উদ্ধার করতে পারল না। সারা রাত ধরে ঋতুকে খোঁজার পর সানাল পরের দিন সকালে বাড়ি ফিরে আসে।
আর এখানেই জানা যায় গত রাতে আসলে কি হয়েছিল। সানাল যখন ট্রেনে উঠে ঋতু ও বাচ্চার ভিডিও করছিল, তখনই ঋতু বুঝতে পারে সানাল তাকে ফলো করছে। ধরা পড়ে যাওয়ার পর সানাল ঋতুর কাছে গিয়ে বলে, তুমি ভালোই ভালোই বাচ্চাটাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দাও, না হলে তুমি অনেক বড় বিপদে পড়বে। আমি জানি কেন তুমি বাচ্চাটাকে চুরি করেছো, তাই তুমি বাচ্চাটাকে ফিরিয়ে দিলে আমি কাউকে কিছু বলবো না। তবে এবার ঋতু সানালকে একটা শকিং কথা জানায়। ঋতু জানায় সে ট্রেনে ওঠার আগে বাচ্চাটার আসল মা মীনাক্ষীর সাথে গিয়ে দেখা করেছে। সে তার জীবনের সব ঘটনা মীনাক্ষীকে খুলে বলে। এরপর ঋতু বলে, তুমি যদি চাও আমি এখনই তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দেব। কিন্তু মীনাক্ষীও তো এই মুহূর্তে কোনো বাচ্চা চাইছিল না। এমনিতেই সে আকাশের সাথে বিয়ে নিয়ে অনেক ঝামেলায় আছে। তার উপর দু পরিবার তাদের বিয়েটা ঠিকভাবে মেনে নেয়নি। তাই এমন অবস্থায় একটা বাচ্চার দায়িত্ব নেয়া মীনাক্ষীর পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই মীনাক্ষী নিজের ইচ্ছেতেই বাচ্চাটা ঋতুকে দিয়ে দেয়। তার মানে ঋতু মীনাক্ষী ও তার মার অনুমতি নিয়েই বাচ্চাটাকে তার সাথে নিয়ে এসেছে। ঋতুর কথাগুলো যাচাই করার জন্য সানাল তখনই মীনাক্ষীকে কল করে। সে মীনাক্ষীকে বলে, আপনার বাচ্চাটা এখন আমার কাছে। কিন্তু এটা শোনা মাত্রই মীনাক্ষী সানালের কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখে। এতে করে সানাল বুঝতে পারছে যে ঋতু সত্যি কথাই বলছে। তাই ট্রেন পরবর্তী স্টেশনে পৌঁছানোর পর সানাল নিজেই ঋতুকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। এমনকি সে পুলিশকে বলেছে ট্রেনে সে যে বাচ্চাটিকে দেখেছিল সেটাই যে চুরি যাওয়া বাচ্চা সেটা সে নিশ্চিত করে বলতে পারছে না। রাকেশ তাকে জিজ্ঞেস করে, তুমি গত রাতে ওই ছেলেটার সাথে মারামারি করছিলে কেন? সানাল জানায় ছেলেটা মাদকাসক্ত ছিল। তাকে ছিনতাই করতে দেখে সানাল ছেলেটাকে আটকাতে গিয়েছিল। সানাল এমনভাবে ঘটনাটা সাজিয়েছে যে পুলিশ আর তার কথায় কোনো সন্দেহ করতে পারে না। এমনকি সানাল স্কেচ আঁকার জন্য ঋতুর যে বর্ণনা দিয়েছে সেই মতে আর্টিস্ট ঋতুর একটা ছবি এঁকেছে, কিন্তু দেখা যায় সেটা আসলে ঋতুর ছবি ছিল না, মাস্ক পরা অন্য একটা মেয়ের ছবি ছিল। তাই পুলিশের পক্ষে ঋতুকে আর কোনোভাবেই খুঁজে বের করা সম্ভব নয়। এদিকে ঋতু তার বান্ধবীর সাহায্য নিয়ে একটা বাসে করে কলকাতা যাচ্ছে। আর এটা দেখানোর পরেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটা আর আমার এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তাই প্লিজ একটা কমেন্ট করে যাবেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে বুঝবো আমি কোথায় ভুল করছি। নিজের বানানো ভিডিওর ভুল আসলে নিজে বোঝা যায় না, তাই আপনাদেরকে আমাকে বলতে হবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।